এক দফা দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে সপ্তম দিনে গড়ালো তাদের এই আন্দোলন। এই কর্মসূচির মধ্যে দুপুর 12টায় কালো পতাকা মিছিল করবেন তারা। 3 দফা দাবিতে গত রবিবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করে। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। এরপর মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এছাড়া গত বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সর্বশেষ বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা থাকলেও পরে সেই কর্মসূচি স্থগিত করেন। সেদিন এক আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% দেওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরণ অনুসরণ করছেন শিক্ষকরা, সেই খবর জানানোর পাশাপাশি আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম তারা তাদের দাবি আদায় না হলে মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করবেন। সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? হোসেন আজিজি স্যার, তার মুখে থেকে শুনবো যে আজকে তাদের কি কর্মসূচি আছেন, তারা কি প্রধান উপদেষ্টার বাসা বরাবর যাবে, সেই বিষয়টা তার মুখে একটু শুনতে চাই। স্যার, যদি আপনাদের দাবি বা আজকের কর্মসূচি একটু যদি বলতে পারেন। আমাদের দাবিগুলো তো আসলে আমরা 12 তারিখ যেহেতু আছি, মোটামুটি মিডিয়ার মাধ্যমে আপনারা সবাইকে ইতিমধ্যে জানিয়েছেন, পুরো দেশবাসী জানে যে আমাদের 13 আগস্টের আমাদের যে প্রেস ক্লাবে বড় ঐতিহাসিক শিক্ষক সমাবেশটি ছিল, যেখানে আমরা প্রায় লক্ষাধিক শিক্ষক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি উপস্থিত ছিল। ওখান থেকে মিনিস্ট্রিতে আমাদের প্রতিনিধি দলের সাথে মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং সিনিয়র কর্মকর্তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং আমাদের সকলের জন্য মেডিকেল ভাতা 1500 টাকা দেওয়া হবে। এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য মূলত আমরা প্রোগ্রামটি শুরু করেছি। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আপনারা দেখেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো ছিল যে আমাদের প্রেস ক্লাবে প্রথম আমরা মহাসমাবেশ করি, ওখান থেকে পরে আমরা শহীদ মিনারে আসি, এরপর আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা ছিল, অত্যন্ত সুশৃঙ্খল প্রোগ্রাম। তারপরে শাহবাগ ব্লকেট ছিল আমাদের, অত্যন্ত সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল। যমুনা অভিমুখে পদযাত্রা ছিল। আমরা এটা যদিও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে যাতে দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, আমরা ওখান থেকে ওইটাকে আমরা স্থগিত করেছি। আমরা গতকালকে রাজপথে মিছিল করে ডিএসসিতে গিয়েছি, ওখান থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করে আবার আমরা আমাদের এখানে এসেছি আজকে আমরা অনশন গতকালকে শুরু হয়েছে, আজকে অনশনের দ্বিতীয় দিন। আর অনশনের সাথে সাথে আমাদের আজকে আরেকটি কর্মসূচি আছে, সেটি হচ্ছে কালো পতাকা মিছিল। রাষ্ট্রের শিক্ষকদের প্রতি অবহেলার প্রতিবাদে এবং শিক্ষা উপদেষ্টার শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আমরা আজ ঠিক 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা একটা কালো পতাকা মিছিল বের করব। এটা আজকে আমাদের এই প্রোগ্রামটি রয়েছে। আর আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে, এখনও এটা ফাইনাল করিনি, যে আমরা হয়তো আগামীকালকে যমুনা মুভ করার চিন্তা করছি। কিন্তু এটা আমরা তো আগামীকাল, কিন্তু আজকে সারাদিন কি কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবেন কিনা কালো পতাকা মিছিলের পরে? হ্যাঁ, আমরা কালো পতাকা মিছিলের পরে এটা আমরা যত কর্মসূচি আমরা থ্রু করছি সবগুলো শেষে আমরা আবার এখানে চলে আসছি এবং আমরা কিন্তু এখানে 24 ঘন্টা আমরা এখানে অবস্থান করছি, আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে সবাই জানেন। ধন্যবাদ। তাহলে শুনছিলেন যে দেলোয়ার হোসেন আজিজি স্যার বলছিলেন যে তাদের যে কি কর্মসূচি আজকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল করবেন এবং সব কর্মসূচির পরে কিন্তু তাদের যে দাবি, যে তাদের 3 দফা বা 1 দফা দাবি, যে সেই দাবিতেই কিন্তু তারা আবার এই শহীদ মিনারে অবস্থান করবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে তা নিয়ে আমার কাছে এই হচ্ছে বেসরকারি শিক্ষকদের এই অনশন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো এই আন্দোলনের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। শেষ মুহূর্তে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। তবে সংবিধানের তফসিলে থাকা 7 মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সব মিলিয়ে 10 বছর ও কয়েকটি কমিশনে রাষ্ট্রপতির নিয়োগ দেওয়ার ক্ষমতার প্রস্তাব রয়েছে জুলাই সনদে। নানা মতবিরোধের পর অবশেষে স্বাক্ষর হয়েছে জুলাই জাতীয় সনদ। 8 মাসের আলোচনায় কমিশনের সাথে যোগ দিয়েছে 30টি দল। তবে 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন উপস্থিত ছিল 26টি। সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করায় স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এনসিপি। আর সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেবার অভিযোগে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় 4 বাম দল।
অভিযোগ ছিল রাষ্ট্রের মূলনীতি নিয়েও। তবে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধান থেকে বাদ দেবার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন, যদিও বাদ যাবে ৭ই মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা। এ সংক্রান্ত সংবিধানের ক্রান্তিকালীন বিধানাবলীর ১৫০-এর ২ অনুচ্ছেদে থাকা পঞ্চম ও ষষ্ঠ তফসিল বাদ দেওয়া হবে। এছাড়া কিছুটা ভারসাম্য আনার প্রস্তাব রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার। সব মিলিয়ে ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিধান রয়েছে জুলাই সনদে। একই সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দেবার আগের ক্ষমতার সাথে রাষ্ট্রপতি এখন থেকে সরাসরি নিয়োগ দিতে পারবেন কয়েকটি কমিশনে। এদিকে জুলাই যোদ্ধাদের আন্দোলনে আরেক দফা পরিবর্তন আনা হয়েছে সনদের অঙ্গীকারনামাতেও। শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত যোদ্ধাদের চিকিৎসা ও তাদের পরিবারের পুনর্বাসন করার কথা বলা হয়েছে জুলাই সনদে। আর বাস্তবায়ন পদ্ধতি না থাকলেও ৩১ অক্টোবরের মধ্যে এ নিয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে কমিশন। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এই সনদ দেশকে পথ দেখাবে। জুলাই সনদে এনসিপি ও বাম জোট বাদে ২৫টি রাজনৈতিক দল সই করেছে। মোহন ইসলামের প্রতিবেদন। জাতীয় সনদ এখন এই জাতির দীর্ঘ ৮ মাস ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অবশেষে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের মাইলরক্ষণ। আগামী দিনে হয়তো দুপুরের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকজনের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ৪টা থেকে শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান। তবে বারবারই বৃষ্টি বাধায় পড়ে অনুষ্ঠান। এমন প্রতিকূল আবহাওয়াতেই বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। সই করেনি এনসিপি ও বামজোট। সরকারের পক্ষে স্বাক্ষর করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। প্রিয় দেশবাসী, সই দেওয়ার পর কথা বলা শুরু করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম। অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি। এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলকে বর্বর যুগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সভ্যতায় প্রবেশ করলো বাংলাদেশ। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না। মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার। ফেব্রুয়ারির নির্বাচনকে সুন্দর করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা। কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক,
জন্য আমাদের সবার জন্য দোয়া করেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কথাও। আলোচনায় অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দল ছাড়াই অবশেষে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। এবার দেখার বিষয় এটি শুধু একটি দালিলিক প্রমাণ কিংবা দলিল হয়ে থাকে, নাকি এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এবং গণতান্ত্রিক চর্চায় কাজে আসে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে এটি সহায়ক ভূমিকা রাখে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউ আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। দর্শক, আমরা এতক্ষণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যে যুক্ত ছিলাম। 2 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টার দিকে তাকে বহনকারী গাড়ি বহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে। এর আগে 11টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে। মেডিকেল বোর্ডের পরামর্শে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে ম্যাডামের সুস্থতার জন্য দেশবাসী যে সবসময় কনসার্ন এবং দোয়া করে সেজন্য। মিথ্যা তথ্য, যোগসাজগ, শেয়ার বাজার লুট এবং কর ফাঁকির এক ক্লাসিক্যাল উদাহরণ একমি পেস্টিসাইড লিমিটেড। তেমন উৎপাদন না থাকলেও মন গড়া আর্থিক প্রতিবেদন তৈরি করে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পকেট কেটেছে কোম্পানিটি। আয়কর দপ্তরেও কর পরিশোধ না করে শুধু রিটার্ন জমা দেওয়া নজির তৈরি করেছে। অভিযোগ উঠেছে দপ্তরে মিথ্যা ও আংশিক তথ্য দিয়ে পার পেতে কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছে একমি পেস্টিসাইড। রুহুল আমিনের অনুসন্ধান। ময়মনসিংহের তারাকান্দার দয়ারামপুরে এই ঠিকানায় নিবন্ধিত শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড। এখানে আছে বিঘার পর বিঘা জমি, যেখানে চাষ হচ্ছে মাছ ও পালন হচ্ছে গরু। দু একটি পুরনো একচালা ঘর দেখা গেলেও আধুনিক কোনো কারখানা বা স্থাপনা চোখে পড়েনি। আমরা যখন স্থানটির দৃশ্য ধারণ করি তখন দুটি ছোট কাভার্ড ভ্যান বের হয়, কিন্তু সেগুলোতে একমি পেস্টিসাইডের নাম ছিল না। এখানে কোনো বালাইনাশকের কারখানা থাকার কথা জানেন না স্থানীয়রাও। তবে কয়েল ও কাপড় ধোয়ার পাউডার উৎপাদন হওয়ার কথা জানান তারা। আর এই কয়েল দূরাবি আর ফুসকুনি দিতেছে অনেক মানুষের মাছ টাছ মারে, মাছ চাষ করে গরু ফার্ম, কয়েল ফ্যাক্টরি এটি আগে থেকে। অ্যাকচুয়ালি তো এনাকে এলাকার মানুষের কোনো কাজ কাম করে না, যাই 2-4টা করে এবারে দিই, আবার বেতনটা তো ঠিক মতো দেয় না। এবার দেখা যাক কোম্পানিটির প্রধান কার্যালয়ের অবস্থা। ঢাকার শ্যামলীতে হল ভবনের 3য় তলায় নিবন্ধিত ঠিকানা। ভবনের বাইরের দেয়ালে সাইনবোর্ড থাকলেও অফিস খুঁজে পেতে ঝামেলায় পড়তে হয়। 3য় তলায় একমি পেস্টিসাইডের কোনো সাইনবোর্ড নেই, তবে একই মালিকের আরেক প্রতিষ্ঠান সিনহা সিকিউরিটিজের দেখা মেলে, যদিও সেখানকার কর্মীরা পেস্টিসাইডের অবস্থান জানাতে অস্বীকার করেন। এর ঠিক উল্টো দিকে RS & কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড, যার ভেতরে মেলে একমি পেস্টিসাইড কোম্পানির অস্তিত্ব। অল্প কয়েকটি কক্ষ আর কয়েকজন কর্মী, দেয়ালে দেয়ালে সাঁটা কীটনাশকের পোস্টার। অফিসে কীটনাশকের কোনো অস্তিত্ব পাওয়া না গেলেও দেখা মেলে ডিটারজেন্ট পাউডার ও কয়েলের বক্স। একমি পেস্টিসাইড কোম্পানির নিবন্ধন দেখানো হয় 1.5 দশক আগে, আর শেয়ার বাজারে নিবন্ধিত হয় 2021 সালে। প্রাথমিক গণপ্রস্তাব IPOর মাধ্যমে তোলে 30 কোটি টাকা। শেয়ার বাজারে আসতে পদে পদে জালিয়াতির আশ্রয় নেন কোম্পানি মালিকরা। শেয়ার বাজারে আসার আগে কাগজে কলমে মুনাফা বাড়িয়ে দেখানো হয়।
টাকা তোলা হয়ে গেলে যা কমতে থাকে। সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তদন্তেও ধরা পড়ে। তদন্তে উঠে আসে ছাগলকাণ্ডের মতিউর সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান টাকা ছাড়াই প্লেসমেন্ট শেয়ার নেন। আমি ওখানে বললে আমরা ওখান থেকে আপনার ভিডিও কালেকশন করে দেখাতে পারবো ওদের মোবাইলের মাধ্যমে। ওখানে যে দেখছে সে হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছে, ওখানে আমাদের আরও অন্যান্য অনেক কিছু আছে। কারণ কমিশন তদন্ত করছে, দুদক তদন্ত করবে, করে তারপরে তো আমাদের একটা রিপোর্ট দেবে আর কি। একমি পেস্টিসাইডের এমন জালিয়াতি কি শুধু শেয়ার বাজারেই? আমরা খোঁজ নেই কর পরিশোধে তারা কতটা স্বচ্ছ। কোম্পানিটি কর অঞ্চল 1-এ নিবন্ধিত, সেখানে পাওয়া তথ্য উদ্বেগজনক। গত 10 আগস্ট কোম্পানিটিকে একটি চিঠি দেন তৎকালীন অতিরিক্ত কর কমিশনার। তিনি উল্লেখ করেন 2020-21 থেকে টানা 4 করবর্ষে রিটার্নের সঙ্গে উৎসে কর পরিশোধের কোনো প্রমাণ অর্থাৎ পে অর্ডার চালান জমা হয়নি, কিন্তু লেনদেন হয় প্রায় 500 কোটি টাকা, যাতে 5% করে প্রায় 25 কোটি টাকা উৎসে কর প্রযোজ্য। ফলে প্রশ্ন ওঠে, টানা 4 করবর্ষ কর পরিশোধ না করে কিভাবে এত টাকা লেনদেন ও স্থায়ী সম্পদ করল কোম্পানিটি? সেখানে কর কর্মকর্তাদের যোগসাজশ ছিল কিনা? অথচ এই একমি পেস্টিসাইডের ওপর শক্ত নজরদারি থাকার কথা ছিল কর অফিসের, কারণ কোম্পানিটির বিরুদ্ধে 2009-10 করবর্ষ থেকে 2019-20 করবর্ষ পর্যন্ত 11 কোটি টাকার বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা চলছে। এই টাকা আদায়ে কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নানা ব্যবস্থাও নেওয়া হয়। তারপরও শেয়ার বাজারে যাওয়ার আগে ও পরে কোম্পানিটি কর ফাঁকি দেওয়ার সুযোগ পায়। এখন হলো আমাদের হিসাবে ওরা টোটাল হলো প্রথম ছিল 11 কোটি, পরে আরও 5 বছর প্রায় 20 কোটির মতো হিসাবটা ওখানে আছে অ্যাকাউন্ট। এটা তো ওদের সাথে আরও একটা বিষয় হলো, এখানে যখন আমরা আপিল করব কম বেশি হবে পরে। কর কর্মকর্তাও খাত সংশ্লিষ্টরা জানান কোম্পানিটি উৎপাদন নির্ভর নয়, বরং কাগুজে। বাস্তবে কোম্পানিটির তেমন উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের যোগসাজশে সরকারি দপ্তরগুলোতে মিথ্যা তথ্য দিয়ে শেয়ার বাজার থেকে টাকা তোলা হয়। নিঃসন্দেহে একটা বড় যোগসাজশ বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে, অথবা এটা অদক্ষতার কারণে হয়েছে। যেইটাই হোক এটা তো অ্যাড্রেস করতে হবে। সো আমি মনে করি যে দুদক, এখন পুঁজিবাজারের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে বিসেক, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এখন সময় এসেছে যে তারা যেন সমন্বিতভাবে কাজ করেন। কোম্পানিটিকে মিথ্যা অডিট রিপোর্ট তৈরি করে দেয়া হিসাববিদদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রুহুল আমিন, 71, ঢাকা। 142 বছরেও বিভাগীয় শহর রংপুর রেল স্টেশনের আধুনিকায়ন হয়নি, তৈরি হয়নি দ্বিতীয় প্ল্যাটফর্ম। যাত্রী এবং এলাকার লোকজন জানান 1878 সালের 2রা জুলাই রংপুর রেল স্টেশন নির্মাণ হয়। সেই থেকে আজও এই স্টেশনটি আছে একই অবস্থায়। এতে দিনের পর দিন রেল যোগাযোগে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বৃহত্তর রংপুরের মানুষ। রংপুরের রেল ব্যবস্থাপনা নিয়ে শাহ বাইজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আছে। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন জেলা রংপুর এখন বিভাগ হলেও রেল স্টেশনটি রয়ে গেছে 142 বছরের আগের অবস্থায়। কেউ কেউ বলেন দিন দিন জরাজীর্ণ হচ্ছে গোটা স্টেশন। কক্সবাজার স্টেশন এটা কিন্তু কোনো বিভাগীয় শহর না, জেলাও না, উপজেলা। সেই স্টেশন দেখলে মনে করেন মানুষ টাস্কি লাগে যায়। আর রংপুর স্টেশন বিভাগীয় স্টেশন, দেখেন এটা মনে হয় বিভাগীয় স্টেশন। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত স্টেশন আছে অনেক উন্নত। আমাদের রংপুর বিভাগীয় একটা স্টেশন, এটা অনেক উন্নত করার দরকার। রাজধানী থেকে সবচেয়ে দূরের বিভাগীয় শহর রংপুর। দীর্ঘ যাত্রার আগে পরে যাত্রীরা সাধারণ মানের সুবিধা পান না। তবে যাত্রীদের সবচেয়ে বেশি অভিযোগ পুরনো অবকাঠামো নিয়ে। সেই মান্দাত্তা আমলের রেলওয়ে স্টেশন শুধুমাত্র নামকা ওয়াস্তে বছরে বা 10 বছর পর টেন্ডার দিয়ে কিছু সংস্কার হয়, কিন্তু আমরা চেয়েছিলাম একটা আধুনিক রেলওয়ে স্টেশন। ক্ষুব্ধ লোকজন আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আশ্বাস দিয়ে বলেছিলেন উন্নয়নে রংপুর হবে দেশের 1 নম্বর জেলা, কিন্তু তার সেই কথার কোনো মিল পাননি গত 1 বছরে। যে কোনো যোগাযোগ ব্যবস্থায় সারা দেশ থেকে পিছিয়ে আছেন এখানকার মানুষ। দীর্ঘদিন যাবৎ এই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এটা আমরা উন্নতি চাই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করব যে তিনি রংপুরে 2-4টি ট্রেন উপহার দেওক। দাবি তো এটা তো পূরণ করতেছে না সরকার, এটা তো দাবি আছে, দাবি তো করে আসতেছে, দাবি তো পূরণ করে না। রংপুরবাসীর দাবি
তাদের বিভাগীয় শহরে রেল স্টেশনে আধুনিক টার্মিনাল হোক, দেশের অন্য বড় শহরগুলোর সাথে সরাসরি রেল যোগাযোগ শুরু করা হোক। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 7 বছর আগের ঘূর্ণিঝড় রেমেলে বরিশাল ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেওয়ার অনিয়মের তথ্য প্রকাশ হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেতেই সময় লেগেছে প্রায় 1 বছর। আংশিক পাওয়া তথ্যের অনুসন্ধানে নেমে দেখা গেছে, তালিকায় যাদের নাম রয়েছে তারা অনেকেই জানেন না তারা টাকা নিয়েছেন। কেউ বা টাকা পেলে অর্ধেক টাকা দিতে হয়েছে রেড ক্রিসেন্টের দালালকে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নগরীর 10 নম্বর ওয়ার্ডের নাফসিন আক্তার ক্ষতিগ্রস্তের তালিকায় 216 নম্বরে তার নাম থাকলেও কোনো টাকা পাননি। তালিকায় 201 নম্বরে থাকা পারুল বেগম জানান, রেমালে তার কোনো ক্ষতি না হলেও তার নাম গেছে, টাকাও তুলে নিয়েছে অন্য কেউ। রেড ক্রিসেন্ট সোসাইটির রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার অর্থ নিয়ে এমন প্রশ্ন নগরীর অনেকেরই। আমার নামও ঠিক আছে, নাম্বারও ঠিক আছে, আমার বাবার নামও ঠিক আছে, কিন্তু রিমেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কিছুই পাইনি টাকা পয়সা। আমার নাম আছে, আমার বাবার নাম আছে, আমার ফোন নাম্বার, কিন্তু অথচ যে বরাদ্দ আসছে আমি জানি না। রেমালের যে সাহায্যটা এই যে গরিব অসহায় মানুষের জন্য আসার কথা, সেইটা আমাদের এই কেডিসি বালুরমারে কারোর জন্য এক মুঠো চিড়েও আসে নাই। এদিকে নগরীর 23 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম দেয়া নিয়ে চুক্তি হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির দালাল মেহেদির সাথে। সহায়তার ৬,০০০ টাকা থেকে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা নগদ নিয়ে গেছেন মেহেদি। ৩৫০০ টাকা নিয়েছে, মোবাইলে দেবার লগে লগে আইয়ে দাঁড়াইছে, এরপরে লগে লগে টাকা লই গেছে আর আমাকে ২৫০০ টাকা দিয়ে গেছে, এরকম সবার দিয়ে নিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ৬,০০০ টাকা পাইছি, হাতে পাইছি, এবং আমি ২৫০০ টাকা পাইছি, আরটা কেটে লয়ে গেছে। আমার মোবাইল দিয়ে ওরা আবার নিয়ে গেছে, এইভাবে ওরা হাত ক্যাশ দিয়ে গেছে। কত? ২,৫০০। এই মোবাইলে আসছে ৬,০০০ টাকাই, কিন্তু ৩,০০০ টাকা তারা নিচ্ছে, ৩,০০০ টাকা আমরা পাইছি। এদিকে প্রায় 1 দশক ধরে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা দলনেত্রী পারভিন বেগম ও রেশমি আক্তার বলেন, রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে কিছুই জানেন না তারা। কিন্তু আমি এইটা আজকেই শুনলাম যে রেমালেও ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য আসছে, কিন্তু আমি আর শুনি নেই, আর আমরা চোখেও দেখি নেই। আমরা যদি জানতাম তাহলে তো হারে ধরতাম, আমি তো এটা জানি না। ভুক্তভোগীদের পক্ষে অভিযোগকারী বলেন, জেলা প্রশাসক, জেলা পরিষদ, এমনকি দুদকে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। তবে রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক জানান, যাচাই বাছাই করে প্রধান কার্যালয় থেকে টাকা পাঠানো হয়েছে। আমি জেলা প্রশাসক এবং জেলা পরিষদ এবং বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহীর কাছে 3 জায়গায় 3টে অভিযোগ দিছি। অভিযোগে প্রায় 2 বছর অতিবাহিত হওয়ার পর আজ পর্যন্ত অভিযোগে আলোর মুখ দেখেনি। আমরা কনফার্ম হওয়ার পরে তাদের বিকাশ নম্বরে হেডকোয়ার্টার থেকে টাকাটা পাঠানো হয়েছে, সুতরাং কোনো যুক্তিই নাই যে টাকা পায় নাই, টাকা 100% তারা পেয়ে। নগরীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত 500 জনের প্রত্যেককে ৬,০০০ টাকা করে 30 লাখ টাকা বিকাশের মাধ্যমে বিতরণ দেখিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিধান সরকার, ৭১, বরিশাল। অক্টোবর মাসেও পাওয়া যাচ্ছে আম। শুনতে অবাক লাগলেও এমন বিপ্লব ঘটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। মধ্য এশিয়ার 12 মাসি কাটিমন আম বদলে দিচ্ছে এলাকার এখনকার অর্থনীতি। অসময়ের এই আম চাষ করে বছরে শত কোটি টাকা বাড়তি আয় করছেন চাষিরা। অসময়ে আমের চাহিদার 70% মেটানো হয় কাটিমন আম দিয়ে। সহকর্মী এসএ রোকনকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রাশিদুল। সোনালী রূপ তার, খেতে ভারী সুস্বাদু, পাওয়া যায় বছর জুড়ে। চাঁপাইনবাবগঞ্জে আম চাষে নতুন দিগন্ত উন্মোচন করেছে থাইল্যান্ডের 12 মাসি কাটিমন জাতের এই আম। এটি চাষ করে বছরে প্রতি বিঘায় প্রায় 2 লক্ষ টাকা আয় করছেন, যেখানে মৌসুমি জাতে লোকসান গুনতে হতো চাষিদের। গত 5 বছরে জেলার বিভিন্ন উপজেলায় এই আমের বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিবগঞ্জ, ভোলাহাট, গমস্তাপুর সহ জেলার কৃষকরা এখন নিয়মিতভাবে এই আম চাষ ও বিক্রয় করছেন। গত বছর জেলায় 1792 হেক্টর জমিতে কাটিমন আম চাষ হলেও চলতি বছর প্রায় 3 গুণ বেড়ে 4462 হেক্টর জমিতে এই আম চাষ হয়েছে। দর্শক, আপনারা দেখেন যে একটি ডালে আম ঝুলছে এবং আরেকটি ডালে কিন্তু মুকুল, অর্থাৎ এই আমটি পাড়া হয়ে গেলে তার কিছুদিন পরে, অর্থাৎ 2 থেকে 2.5 মাসের পরেই এই গাছ থেকে আবার সেই আম পাওয়া যাবে। বিশেষ করে কানসাট আমবাজার এখন এই অঞ্চলের অন্যতম ব্যস্ত ও লাভজনক আমবাজার। মৌসুমের বাইরে প্রতিদিন প্রায় 1000 মন আম এই বাজারে বেচাকিনা হয়, যার দৈনিক বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। টাকাটা বড় কথা নয়, কিন্তু জিনিসটা পাচ্ছে এটাই
মেলায় কিছু মানুষের প্রয়োজন। অফ সিজনে এখন আমের দামটা বেশি, এতে চাষিরা উপকৃত হচ্ছে। মৌসুমী জাতের আমে যেখানে চাষের খরচ তোলা মুশকিল, সেখানে কাটিমন জাতের আমে বিনিয়োগের তুলনায় অনেক বেশি আয় সম্ভব। গবেষক ও কৃষি কর্মকর্তারাও জানাচ্ছেন কাটিমন আমের বাণিজ্যিক সম্ভাবনা বেশ ভালো। কাটিমন থাইল্যান্ডের জাত, এটি কৃষক পর্যায়ে এটা ভালোভাবে তারা চাষ করতেছে এবং যেহেতু কাটিমন আম মিষ্টি এবং কোনো আঁশ নেই এবং অসময়ে আমরা আম পাচ্ছি, যে সময়ে মানে কোনো আম থাকে না সেই সময় আমরা আম পাচ্ছি, অর্থাৎ 12 মাস আমরা আম এই কাটিমন থেকে পাচ্ছি। এই জন্য কৃষক পর্যায়ে একটা ভালো একটা সুযোগ আছে। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমের উৎপাদনের মৌসুম যাতে দীর্ঘায়িত হয়, সেই ক্ষেত্রে কাটিমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপযুক্ত মান রক্ষা করে ও সঠিকভাবে বাজারজাত করা যায় তাহলে রপ্তানির সম্ভাবনাকেও বহুগুণে বাড়িয়ে দিতে পারে এই কাটিমন জাতের আম। বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে 3 দিনের লালন তিরোধান দিবস। এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করায় উৎসব শুরু হয়েছে ভিন্ন আঙ্গিকে। শাহিন আলী তথ্যছবিতে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যা কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়া সাইজি লালন শাহের আখড়াবাড়িতে গুরু কাজের মধ্য দিয়ে শুরু হয়েছে 3 দিনের লালন তিরোধান দিবস। ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়া সহ অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ বিদেশ থেকে লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা সাইজির আখড়ায় চলে এসেছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে স্লোগান করে প্রথমবারের মতো জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি 17 থেকে 19 অক্টোবর এই 3 দিনের লালন উৎসবের আয়োজন করেছে। বিকেলে অনলাইনে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আপনারা জানেন যে প্রথমবার জাতীয় পর্যায়ে সরকারিভাবে লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা বড় সাংস্কৃতিক প্যারাডাইম শিফটের লক্ষণ। এই বাবার ধামে আসছে, আমার বাবার ধামের মানুষ, আমি লালন শাহর ঘরের মানুষ। এই কারণে বাবার অরুর যখন 2-5 দিন থাকতি মুন্ডা খুব ছটফট করে উতালো হয়ে যায় একদম। বাবাকে না দেখা পর্যন্ত আমার মানে স্থির থাকতে পারেনি। পড়াশোনা করি, রিসার্চ করি, দেখা যায় যে না আমরা তাহলে আবার মনের কাছে খুব ভালো লাগে, ইচ্ছা হয়, আমরা সে লাগি এই প্রত্যেক বছরে আমরা এই জায়গাতে আসি। মানুষের রেশারেশি আমার মনে হয় সাইজির দর্শন যারা অনুসরণ করবে তারা এগুলো করবো না, কখনো দেশের মধ্যে এগুলো থাকবো না। লালনের আখড়াবাড়ি দেখতে, জানতে ও বুঝতে আসতে শুরু করেছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। সাইজি বলছেন বাবা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কোনো কিছুই নাই, মানব ধর্ম। মানুষের যে মানবীয় গুণাবলী থাকা দরকার সেই জিনিসগুলো কিন্তু লালন শাহের সৃষ্টিকর্মের আমরা পাই। কাজেই আমি একজন মানুষ হিসেবে এটা ধারণ করবো, এটা আমার কাছে মনে হয় ভালো লাগারই একটা বিষয়। সাইজির যে ঘরটা বলা হয়, এই ঘরে তারা মূলত মানবতাটাকে বিশ্বাস করে, তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকে, যে জ্ঞান দ্বারা অন্যকে আলোকিত করতে পারে, যে আলোর দ্বারা আবার মানুষ ক্ষতিকারক কোনো জিনিস থেকে দূরে রাখতে পারে। শনিবার গোষ্ঠগান ও বাল্য সেবার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাধুসঙ্গ শুরু হবে। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হবে সাধুসঙ্গ। থাকবে মুক্তমঞ্চে আলোচনা, লালন সঙ্গীত আর কালীগঙ্গার পাড়ে বসবে গ্রামীণ মেলা। হাসান আহমেদ, 71। ফকির লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী সাধক। তার দর্শনে নেই ধর্ম, বর্ণ, গোত্র ও জাতিগত বিভেদ। সহযাত্রিক গানের স্রষ্টা লালন ফকির মৃত্যুবরণ করেন 1890 সালে 17 অক্টোবর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ভারতীয় হাই কমিশন আয়োজন করেছিল লালন সন্ধ্যার। সুমনা সুমির প্রতিবেদন। গানে গানে লালন বন্দনা। বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বাস করে। দেখা হয় না পড়শির সাথে, দেহের ভেতরেই মনের মানুষ। সাইজি যাকে বলেছেন অচিন পাখি, সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। জীবনের থেকেও মৃত্যু সত্য, প্রাণ পাখি উড়ে যাবে, তবে এক জীবনের অপেক্ষা
মনের মানুষের জন্য। দেহের ভেতর থেকে হয় নতুন প্রাণের সঞ্চার, সৃষ্টি এক অপার বিস্ময়। অনুষ্ঠানে লালন দর্শনের বিভিন্ন দিক গানের মাঝে মাঝে বর্ণনা করছিলেন অভিনেতা আফজাল হোসেন। দর্শক সারিতে মন্ত্রমুগ্ধের মতো বসেছিলেন অভিনেত্রী জয়া হাসান, তাসনিয়া ফারিন সহ বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্যজন। মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ভীষণ সফল একটি আয়োজন হয়েছে। আমরা একই সাথে আধুনিক বাউন্ড ব্যান্ড পেলাম, আমরা ফোক একদম জনরা যে ফোকটা টুনটুন বাউলজি তাকে পেলাম। লালনের নানা দিকটার গান, নানা মাত্রার গান আজকে শুনলাম, খুব ভালো লাগলো। লালনের দর্শন প্রভাবিত করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গকে। এ প্রজন্ম ধারণ করে সাইজির দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান থেকে নিয়েছিলেন, সেটা আমরা পরে জানতে পেরেছি এবং সুর শুনলে সেটা বোঝা যায় যে কীভাবে উনি নিয়েছিলেন। যাই করেন না কেন, খোদাকে যদি আপনার সঙ্গে থাকতে হয়, রাখতে হয়, সত্য এবং সুপথ, যেটা আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ, এর বাইরে আর কিছু নাই। উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন, সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত। লালন সন্ধ্যায় সম্মান জানানো হয় প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। ভারতীয় হাই কমিশনার প্রণয় ফার্মা জানান, লালন ফকিরের দর্শন, জীবনবোধ, মানবতাবাদ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আজকের এই সন্ধ্যা শুধু লালন শাহকে মনে করা নয়, বরং বাংলাদেশ ভারতের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও মেলবন্ধনও। লালন সাইজির জীবন, দর্শন, গান আধ্যাত্মবাদ, মানবতার বার্তা প্রদান করে। ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে তার গান। লালন ফকির বলেছেন, সকল মানুষের মনেই বাস করে ঈশ্বর, ভক্তিতে মেলে মুক্তি, এ এক অন্য প্রেম। সুমনা সুমি, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।